রাখে আল্লাহ মারেকে, তিনি কিন্তু তার থেকে 10 গুণ আগানো। অর্থাৎ যেই খেলা দেখাচ্ছে এখন তারা চিন্তা করতেছে যে বাঘের করে বাঘই হয়, এখানে ছাগল জন্ম নেয় না নাকি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করে বসলেন। এর মানুষ এখন আর প্রতিবাদের জন্য রাস্তায় নামছে না, তারা নামছে মাতম করার জন্য। আর একই সাথে প্রতিশোধের স্পৃহা নিয়ে এই দম্ভ চূর্ণ করে দিয়েছে। তারা বলছে, আরে দাঁড়ান, আমরা তো এখনো আমাদের আসল খেলাই শুরু করিনি। ইসলামী ছাত্র শিবিরের চাপে পড়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ঠিক সেই কথাই বলছে। একদম গভীর রাতে হাজার হাজার তরুণের গলা ফাটানো স্লোগানে হঠাৎ কেঁপে ওঠে পুরো এলাকা। এতদিন যারা ভেবেছিল গায়ের জোর খাটিয়ে সব নিজেদের পকেটে পুরে নেবে, শিবিরের এই গরম রূপ দেখে তাদের চোখে এখন সর্ষে ফুল দেখার জোগাড়। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্রদলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। ছাত্র শিবিরকে ফাঁসাতে গিয়ে স্বয়ং ছাত্র দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়েকে অসম্মান করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আমেরিকার মতো ভুল করেন না। আমেরিকা এই চেষ্টা করছিল, আমেরিকা রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন নাকি ইন্ডিয়া পালান লাগছে। আপনারা হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণে ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিকে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। বিএনপির আরো উগ্র হতে দেন, ওইটাই তাদের একিলি সিল, ওইটাতেই তারা মরবে। জনগণ জানে কারা জাউরা, জনগণ জানে কাদেরকে প্রতিহত করতে হবে, কাদেরকে উৎখাত করতে হবে। সেই দিনের অপেক্ষায় থাকেন, সেই দিনের জন্য প্রস্তুতি নেন। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা যে মাসনাদে বসে আছেন, এটা শহীদের রক্ত করা মাসনাদ। এই মাসনাদের সঠিক ব্যবহার না করলে তা ভেঙে তছনছ হয়ে যাবে। অনতি বিলম্বে আপনার পেটুয়া বাহিনী সন্ত্রাসী ছাত্র দলকে নিয়ন্ত্রণ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্রদলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। ছাত্র শিবিরকে ফাঁসাতে গিয়ে স্বয়ং ছাত্র দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়েকে অসম্মান করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নামে, তারা কারা জানেন? এই 2025-26 সেশনে যারা ভর্তি হয়েছে তারা। এর ভিতরে পাবনায় একজনের বাড়ি, টাঙ্গাইলে একজনের বাড়ি, 3 জনকে মোট শনাক্ত করা হয়েছে একেবারে ফার্স্ট ইয়ারে পরে। কত ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পেরেছেন? এদের উদ্দেশ্য জাস্ট হলে একটা সিট, আর কিচ্ছু না। আমাদের মনে পড়ে যাচ্ছে আসিফ নজরুল, যিনি উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, তার যে উপন্যাসটা লিখেছিলেন আমি আবু বকর বলছি, এই উপন্যাসে তিনি এই বিষয়গুলোই তুলে এনেছেন। এটা প্রথম বর্ষে ভর্তি হওয়া একটা ছাত্র, কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে হলে সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে তার প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ছেলেগুলো তাই করেছে এবং এই ছেলেগুলোর ছবি, আইডি সব প্রকাশ হয়ে গেছে। এরা তো জীবনের যে কোনো একটা পর্যায়ে তো ঝুঁকির মধ্যে পড়ে গেল। ছাত্রদল এই কাজটা কেন করতে গেল? যে কথা বলছিলাম, অন্যকে ফাঁসাতে গিয়ে নিজের দলের সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রীর কন্যাকে পর্যন্ত তারা এই কাজ করতে, তারা অসম্মান করতে দ্বিধা করে নাই। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল আব্দুল্লাহ আল মাহমুদের নামে, এই কাজটি করেছিল অরণ্য আবির নামে এক বট আইডি। এটি এখন ফ্যাক্ট চেকাররা প্রমাণ পেয়েছে যে ছেলেটা ছাত্র দলের বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। তার ওয়ালে বিএনপি এবং জিয়াউর রহমানের সমস্ত ছবি টাঙানো। সে ছাত্র দলকে উস্কে দিয়েছে এই ছবি পোস্ট করে, ওই আব্দুল্লাহ আল মাহমুদের নামে এই পোস্টটি করে। এবং এইভাবে পোস্ট করা হয়েছে যে ছাত্র দল যদি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে ওকে যেন ওর পাওনা বুঝিয়ে দেয়, এই করেছে। চিন্তা করুন, এআই দিয়ে তৈরি জাইমা রহমানের ওই ভুয়া ফটোকার্ডটি, সেইটা ছাত্র দল প্রচার করেছে, সমস্ত জায়গায় শেয়ার দিয়েছে, প্রত্যেকের কাছে শেয়ার দিয়ে শিবিরের উপরে হামলা করতে তারা উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, আমরা তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে এটি ছাত্র শিবিরই করেছে। তো ছাত্র শিবির যদি করে থাকে, ছাত্র দলের উচিত ছিল কি এটাকে ট্যাকেল দেয়া, এটাকে মিনিমাইজ করে আনা, যেন শেয়ার না হয়। তারা উল্টা শিবিরকে ফাঁসাতে গিয়ে এগুলো তারা প্রচার করেছে। এই হচ্ছে ছাত্র দলের বর্তমান অবস্থা। যারা স্রেফ একটা সিটের জন্য, হলে একটা সিট পাওয়ার জন্য একজনকে খুন করতেও দ্বিধা করে না, একজনের বুকে ছুরি চালাতেও দ্বিধা করে না, একজনের পায়ে রক কেটে দিতেও দ্বিধা করে না, চাপাতি নিয়ে, কিরিস নিয়ে, রামদা নিয়ে মহড়া দিতেও দ্বিধা করে না, সেই ছাত্র দল। মজার ব্যাপার কি জানেন? এই যে ছাত্র দলের এই কয়েকদিনে এরকম অপকর্ম, এইটারে আমাদের যারা সুশীল সমাজ এবং আমাদের যারা মিডিয়া হাউস আছে তারা
আস্তে করে দাবিয়ে দিচ্ছে। এই আলোচনা তারা তুলছেই না। একজন ছাত্রের হাতে কলমের পরিবর্তে কেন রামদা থাকবে, তার হাতে কেন কিরিচ থাকবে, তার হাতে কেন চাপাতি থাকবে? এই প্রশ্ন যদি আজ আমাদের সুশীল এবং মিডিয়া যদি উত্থাপন করতো, তাহলে তো ছাত্রদল যারা এই ধরনের কাজ করেছে, যাদের হাতে অস্ত্রগুলো দেখা গেছে, তারা কিন্তু একটু আন্ডার এস্টিমেট হতো। তখন সে তার নিজেকে প্রশ্ন করতো যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, তাহলে আমি যে স্ট্র্যাটেজি নিচ্ছি আমার আর সামনে অগ্রসর হওয়া যাবে না। সে কিন্তু শুধরে যেত, কিন্তু না, তাকে ওইটাকে জাস্টিফাই করা হচ্ছে। কোনো জায়গায় এই প্রশ্ন তোলাই হচ্ছে না। তো সে তো বুঝতেই পারছে বা কোনো পিতার সন্তান একটা অকারেন্স ঘটিয়ে এসেছে, সে যদি এসে দেখে তার পিতা তাকে বাঁচানোর চেষ্টা করছে, তাহলে পরবর্তীতে সেই রকম প্রতিদিন এই ঘটনা ঘটাবে, সারা গ্রাম জুড়ে এই অকারেন্স ঘটাতে থাকবে। আর যদি শুরুতেই পিতা তাকে আগে কষে দুটো থাপ্পড় মারে, তাহলে ওই ছেলে পরবর্তীতে আর ওই কাজে জড়াবে না, যে না আমি তো এই কাজ করে বাড়িতে আশ্রয় পাবো না, আমার বাবা আমাকে পিটাবে। ছাত্রদল যে কাজ করছে, ছাত্রদলের যারা মুরব্বী আছে, আমাদের যারা সুশীল আছে, তারা তাদেরকে বাহবা দিচ্ছে, ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এবং মিডিয়াতে যখন এই আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের কাজী জেসিনাপা জিটিভিতে যিনি বসে আছেন, তিনি এত চমৎকার করে উপস্থাপন করেন, তার উপস্থাপনার ভিতরে ওই বিষয়টা টোটালি চেপে যাওয়া হয়। এখানে কি আনা হচ্ছে, তিনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছেন। শিবিরের একজনের কাছে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই যে আল্লাহর নাম নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছেন, গালিগালাজ করছেন, এটা কোন ইসলাম? এটা হচ্ছে শিবিরের কাছে প্রশ্ন। ডেকে এনেছে কিসের জন্য? যে গ্যাঞ্জামটা হয়েছে এইটাকে কিন্তু একটা আলোচনায় আনার জন্য প্রশ্নটা করছে। কি এই প্রশ্ন? তাহলে ওর কাছে যখন যে প্রশ্ন করা হচ্ছে, তো সেই প্রশ্ন জবাব দিবে। আর ছাত্র দলের কাছে যখন আসছে, তখন সেখানে প্রশ্ন করা হচ্ছে যে এই যে ছাত্র শিবির সারা দেশে আপনাদের উপরে যে হামলা চালাচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? তাহলে এস্টাবলিশ কি হচ্ছে? ছাত্রদল যেটা বলছে ওইটা তো কাউন্টার দেওয়ার আর এই শিবিরের এটারে সুযোগ দিচ্ছে না, কারণ তার কাছে প্রশ্নের ধরনটাই তো আলাদা। সে এখন কে গালি দিয়েছে, আচ্ছা আমাকে বলুন, একজনকে কুপানো হচ্ছে, এইটা জায়েজ, এইটায় কোনো সমস্যা নাই। কোপ খেয়ে আর একজন গালি দিচ্ছে, এইটা হ্যাঁ এত বড় কথা? আল্লাহর নাম নিয়ে গালি দিল, এটা সেফ একটা শয়তানি, আর কিচ্ছু না, পুরাটা শয়তানি। প্রশ্ন তুলছে যে আল্লাহর নাম নিয়ে গালি দিচ্ছে, একজন অস্ত্র দিয়ে কুপাচ্ছে, চাপাতি দিয়ে কুপাচ্ছে, চাপাতি হাতে ঘুরছে, কিরিচ নিয়ে ঘুরছে, রামদা নিয়ে ঘুরছে, সেইটা জায়েজ, একেবারে খুব ভালো কাজ। বিষয়টা এরকম যে আগের যুগে আমাদের মা চাষিরা গল্প করতেন এরকম যে ওরে সিরে সি, আমরা আগে ভাসুরের গোলা জোড়া ধরে গল্প করছি, আর এখনকার ছেলেপেলে কি খারাপ দেবরের সাথে হাসাহাসি করে। বুঝতে পারছেন বিষয়টা? অবস্থাটা হয়েছে এরকম। যাই হোক, এরকমই একটা আলোচনা আমরা শুনছিলাম সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম আবিদের মাঝে। আবিদ ছেলেটা চিল্লাতে পারে এবং সে তার আচরণগত কারণে ডাকসুতে যে ছাত্রদল হেরেছে, এই হারার অন্যতম কারণ এখানে ছাত্রদলের সিলেকশনটা ভুল ছিল। এই ছেলেটাকে এমনিতেই কবি বলা হয়, আর কবিরা তো এমনি একটু অনুপাজরি হয়। সাদিক কায়েম তো ঠান্ডা মাথায় ছেলেটাকে এমন ভাবে অপদস্থ করলো। আমি কি একটু দেখাবো আপনাদের? আচ্ছা একটু দেখেন, অল্প একটু দেখেন। আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণা চর্চা করেছেন, আমরা একটা টক শোতে আছি। সর্বশেষ জামাত আমির একটা বক্তব্য দিয়েছেন আজকে। জামাত আমিরের এই বক্তব্যে জামাত আমির যে এই ধরনের কথা বলতে পারেন, এইভাবে যে মানুষকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, এটা অনেকেরই ধারণা ছিল না। তিনি ভদ্র ভাষায়, নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সূক্ষ্ম, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। যদিও বিএনপির লোকজন জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যে আমরা যেমন মেজর হাফিজ একটা কথা বলেছেন জামাত আমিরকে, যে এরকম লোক আমরা কখনো দেখি নাই, তিনি এত নম্র, এত ভদ্র। আবার এই যে বিদ্যুৎ মন্ত্রী টুকু, তিনি বলেছেন যে আমার জীবনে আমি যতবার সংসদে এসেছি, একজন বিরোধী দলীয় নেতা এরকম মার্জিত, ভদ্র, নম্র এরকম আমার চোখে পড়ে নাই। এটা বলে জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আর অপরদিকে মির্জা ফখরুলরা বাইরে এসে বলছেন যে জামাতকে এলিমিনেট করতে হবে, নির্মূল করতে হবে। এটি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। এটা বিরাট একটা রাজনৈতিক বার্তা দেয়
যে সামনে বিএনপি কি করতে যাচ্ছে। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমি 5 আগস্টের পরে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ তো জামাত শিবিরকে কি নির্যাতন করেছে, তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে এই বিএনপির আমলে। যদিও বিএনপির কপাল ভালো যে তারা জামাত ইসলামের মতো একটা বিরোধী দল পেয়েছে। এর মতো অবস্থায় যদি আওয়ামী লীগ বিরোধী দল হতো তাহলে বিএনপি বুঝতো কত ধানে কত চাল। কিন্তু এদের কাছে তো ওইটাই ভালো, কারণ আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু এখন যেটা হয়েছে, তখন তো রিজিকই বন্ধ করে দিয়েছে। তো মানুষের সবচাইতে বড় খারাপ জিনিস তো রিজিক বন্ধ করে দেয়া। জামাত শিবির তখন বর্তমান ক্ষমতাসীনদের রিজিক বন্ধ করে দিয়েছে। তারা যেভাবে চাঁদাবাজি করে খেত, যেভাবে হল বাণিজ্য করে খেত, সিট বাণিজ্য করে খেত, এই শাহবাগ মোড়ে যে ফুলের দোকানগুলো আছে, তারপরে আশেপাশে যে দোকানগুলো আছে, এইগুলোতে চাঁদাবাজি করে খেত, ক্যান্টিনে ফাও খেত, এইগুলো খুব চমৎকার ভাবে বন্ধ করে দিয়েছে ডাকসু এসে এই সাদিক কায়েমরা। আর ওদিকে জামাত ইসলাম তাদের যে কয়জন এমপি আছে তারা চাঁদা নিচ্ছেও না, কোনো জায়গায় চাঁদাবাজি করতেও দিচ্ছে না। তাদের যে কনস্টিটুয়েন্সি এরিয়া সেখানে তো তারা অনেকটা চাঁদাবাজি নির্মূল করছে, ঘুষ বন্ধ করতে চাচ্ছে। তো এতে তো অন্যদের রিজিক বন্ধ হয়ে যাচ্ছে, তো ওইটা তো তাদের রিজিক। তো এইটা বন্ধ করলে মানুষ রিজিকের উপরে, যখন পেটের উপরে লাথি মারা হয় তখন তো সে চুপ থাকে না, চুপ থাকে না। তো বিএনপি চাচ্ছে এদেরকে এলিমিনেট করতে, একেবারে নির্মূল করে দিতে, যেন ভবিষ্যতে কেউ তাদের এই রিজিকের উপরে আর হামলা না করে। আওয়ামী লীগ এবং বিএনপির রিজিকের উপরে হামলা করার মতো একমাত্র দল হচ্ছে এই জামাত শিবির। এরা ঘুষ বন্ধ করতে চায়, এরা চুরি বন্ধ করতে চায়, এরা মাদক বন্ধ করতে চায়, এরা ছিনতাই বন্ধ করতে চায়, এরা গাঁজার ব্যবসা বন্ধ করতে চায়, এরা চাঁদাবাজি বন্ধ করতে চায়। তো যাদের এইটার উপর নির্ভরশীল, যাদের ফ্যামিলি, যাদের রিজিক, এই রিজিক যারা বন্ধ করে দিতে চায়, তাদের কি এখানে রাজনীতি করতে দিতে চায় তারা? ইসলামী ছাত্র শিবিরের চাপে পড়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ঠিক সেই কথাই বলছে। একদম গভীর রাতে হাজার হাজার তরুণের গলা ফাটানো স্লোগানে হঠাৎ কেঁপে ওঠে পুরো এলাকা। এতদিন যারা ভেবেছিল গায়ের জোর খাটিয়ে সব নিজেদের পকেটে পুরে নেবে, শিবিরের এই গরম রূপ দেখে তাদের চোখে এখন সর্ষে ফুল দেখার জোগাড়। অন্যদিকে ধানমন্ডি থানায় এমন কি ঘটেছিল যার কারণে ভিপি সাদিক কায়েম এত রেগে গেলেন, এবং কিভাবে জাইমা রহমানকে নিয়ে পাতা নোংরা ফাঁদ উল্টো তারেক সরকারের গলাতেই আটকে গেল, এই সমস্ত হাড় হিম করা গোপন সত্য নিয়েই থাকছে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। সবাই যখন ভাবছিল জোর খাটিয়ে পুরো ক্যাম্পাস হাতের মুঠোয় নিয়ে নেবে বর্তমান সরকারের লোকজন, ঠিক তখনই হিসেবে মস্ত বড় ভুল দেখা দিল। বাইরের কোনো লোক ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাধারণ ছাত্রদের যে বিশাল ঢল নামলো তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। এতদিন যারা শিবিরকে আড়ালে থাকা দল বলে কোণঠাসা করার প্ল্যান করছিল, শিবিরের এই নাছোড়বান্দা স্বভাব তাদের রীতিমতো ঘোল খাইয়ে দিয়েছে। আগের সেই চুপচাপ ভাব বাদ দিয়ে তারা এখন এমন এক নতুন রূপ নিয়েছে যা দেখে তারেকের দলের ছাত্রনেতারা রীতিমতো চুপসে গেছে। তাদের অন্ধকারে রাজপথ কাঁপানো সেই স্লোগানগুলো প্রমাণ করে সাধারণ ছাত্ররা এখন আর ভয়ের কাছে মাথা নত করতে রাজি নয়। গত 15 বছর ধরে ক্যাম্পাসে যে ভয়ের রাজত্ব চলছিল, সেই একই কায়দায় যদি বর্তমান সরকারের দল আবারও জোর খাটানোর চেষ্টা করে, তবে ফলাফল হবে চরম খারাপ। এ কারণেই তো এই এক রাতের ভেতরেই যেন পুরো দেশের ছাত্র রাজনীতির হিসাব পাল্টে গেছে। যারা ভেবেছিল ভয় দেখিয়ে রাজত্ব করবে, তাদের মুখে রীতিমতো ঝামা ঘষা হয়ে গেছে এই সাধারণ ছাত্রদের বাঁধ ভাঙা জোয়ারে। সাধারণ ছাত্ররা এখন চুপ করে বসে থাকার পাত্র নয়, তারা তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমে এসেছে। রাতের বেলার সেই বিশাল মিছিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শিবিরের শক্তি এখন আর আগের মতো লুকিয়ে নেই। তারা এখন প্রকাশ্যে এসে বুক ফুলিয়ে কথা বলছে, আর এতেই বর্তমান ক্ষমতার গদিতে বসা নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছে না কিভাবে এই নতুন বিপ্লবের মোকাবেলা করবে। চারদিকে এখন একটাই আলোচনা, শিবির কি এবার সত্যি সত্যি পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে? যদি তাই হয় তবে তারেক সরকারের জন্য এটা এক বিশাল বড় ধাক্কা। আর সাধারণ মানুষ এখন ক্যাম্পাসের এই নতুন খেলার দিকে তাকিয়ে আছে। এই পুরো ঘটনার শুরু হয়েছিল ডাকসুর 2 চেনামুখ এবি জোবায়ের এবং মোসাদ্দেকের উপর হঠাৎ এক হামলার পর থেকে। এরপর ধানমন্ডি থানায় যা ঘটল তা যে কোনো টানটান উত্তেজনার সিনেমাকেও হার মানাবে। সেখানে টানা 12 ঘন্টা আটকে রাখা হলো এক নিরাপদ শিবির নেতাকে। উদ্দেশ্য ছিল মানসিক চাপ দিয়ে তাকে কাবু করা এবং পুরো দলকে পেছনে ফেলে দেয়া। কিন্তু আসল ফাঁদ তো তৈরি করা হয়েছিল পর্দার আড়ালে। নতুন প্রযুক্তির AI ব্যবহার করে জাইমা রহমানের নামে বানানো হলো খুব বাজে কিছু ভুয়া ছবি। সরকারের বড় নেতাদের কান ভারী করতে এবং সাধারণ মানুষের মন নিয়ে খেলতেই মূলত এই নোংরা ছক কষা হয়েছিল। আদতে মূল প্ল্যান ছিল এই পুরো দায় শিবিরের ঘাড়ে চাপিয়ে তাদের সবার সামনে জব্দ করা। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। এই চালাকি খুব দ্রুতই সাধারণ মানুষের সামনে পরিষ্কার হয়ে যায়। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে তারেকের দল নিজেরাই সেই গর্তে হাবুডুবু খেতে শুরু করলো। দিন শেষে শিবিরের দিকেই বইল এক বিশাল বিজয়ের হাওয়া, আর চক্রান্তকারীরা এখন রীতিমতো কেঁদে বুক ভাসাচ্ছে। তারা বুঝতে পারল যে সাধারণ মানুষকে বোকা বানানো এত সহজ নয়। মিথ্যা ছবি বানিয়ে কাউকে ফাঁসানোর এই নোংরা খেলা এখন আর কেউ খায় না। বরং এই মিথ্যাচারের কারণে বর্তমান সরকারের উপর সাধারণ মানুষের রাগ আরও বেড়ে গেছে। তারা এখন প্রকাশ্যে শিবিরের পক্ষে কথা বলতে শুরু করেছে। ধানমন্ডি থানার ওই 12 ঘন্টা সময় যেন শিবিরের জন্য এক নতুন আশীর্বাদ হয়ে আসলো। তারা প্রমাণ করল যে অন্যায়ভাবে কাউকে আটকে রাখলেও সত্যের জয় একদিন হবেই।
আর এতেই তারেক সাহেবের দলের নেতারা এখন মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। থানার ভেতরে সেই নোংরা খেলার কথা এখন সবার মুখে মুখে ঘুরছে, কারণ সবাই এখন ধিক্কার জানাচ্ছে এমন সস্তা রাজনীতির। সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছে যে তাদের নিয়ে আসলে একটা বড় গেম খেলা হচ্ছিল, আর এই গেমের আসল শিকার হতে যাচ্ছিল নিরীহ ছাত্ররা। কিন্তু শিবিরের বুদ্ধিদীপ্ত চালের কাছে সেই গেম একদম ভেস্তে গেছে। তবে সবচেয়ে বড় চমকটা এলো ডাকসুর ভিপি সাদিক কায়েমের কাছ থেকে। যে মানুষটাকে সবাই খুব শান্ত এবং ভদ্র কথার মানুষ হিসেবেই চেনে, তার মুখ থেকে হঠাৎ এমন ধমক বের হবে তা হয়তো বড় নেতারা স্বপ্নেও ভাবেনি। তিনি খুব কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন গত 15 বছরের সেই গেস্ট রুম দখলের নোংরা খেলা আর ফিরে আসতে দেয়া হবে না। বা গায়ের জোর নিয়ে ক্যাম্পাসে ভয় দেখানোর যে ছক কষা হচ্ছে, তার বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন গলা ফাটানো শুরু করেছে। সাদিক কায়েম যেন পুরো নোংরা রাজনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে গায়ের জোর দেখিয়ে আর যাই হোক, ভালো কাজের সাথে যে টেক্কা দেওয়া যায় না তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বর্তমান ক্ষমতার বড় চেয়ারে বসা নেতারা। তারই এক চালেই পুরো রাজনীতির হিসাব নিকাশ উল্টে গেছে। যারা ভেবেছিল দাপট দিয়ে সব কিনে নেওয়া যাবে, তারা এখন নতুন প্রজন্মের এই শক্তির সামনে একদম চিৎপটাং। ভিপির এই গরম রূপ দেখে বর্তমান সরকারের ছাত্র সংগঠন এখন রীতিমতো দিশেহারা। তারা বুঝতে পারছে না এই নতুন প্রজন্মের বুদ্ধিদীপ্ত রাজনীতির সাথে কিভাবে পেরে উঠবে। সাদিক কায়েমের প্রতিটি কথা যেন সাধারণ ছাত্রদের মনের কথা হয়ে বের হয়েছে। তিনি যখন বললেন ধরে 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 না, ধরলে শিবির ছাড়ে না, তখন পুরো ক্যাম্পাস যেন নতুন করে জেগে উঠল। আর এই স্লোগান এখন সবার মুখে মুখে। সবাই বুঝতে পারছে যে শিবির এবার আর ছেড়ে কথা বলবে না, তারা তাদের জায়গা শক্ত করে নিয়েছে। আর এই শক্ত অবস্থানের কারণেই তারেক সরকারের ছাত্র নেতারা এখন ভয়ে সিটিয়ে আছে। তারা দেখছে যে সাধারণ ছাত্ররা এখন আর তাদের কথায় কান দিচ্ছে না, বরং তারা ভিপির ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসছে। এই নতুন জাগরণ বর্তমান সরকারের জন্য একটা বড় বিপদের সংকেত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্তমান সরকারের বড় নেতারা এখন চরম বিপদে, কারণ ছাত্রদলের ভেতরে এমন সব হাসির কাণ্ড ঘটছে যা নিয়ে পুরো দেশে রীতিমতো হাসাহাসি চলছে। শুনলে অবাক হবেন, 3 সন্তানের বাবাও নাকি এখন ছাত্র রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। এই বুড়োটে নেতাদের দিয়ে ক্যাম্পাসে দাপট দেখানোর যে চেষ্টা, তা সাধারণ ছাত্রদের কাছে স্রেফ বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। যুগের সাথে তাল মেলাতে না পেরে তারা এখনও সেই পুরনো আমলের গায়ের জোরের রাজনীতিকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। একজন ছাত্র যে পড়াশোনা করবে, নতুন কিছু শিখবে, তা না করে তারা রামদা আর চাপাতি নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। আর এর উল্টো দিকে শিবির সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলছে, তারা শিক্ষার কথা বলছে, সুন্দর ক্যাম্পাসের কথা বলছে। এই পার্থক্যটা সাধারণ ছাত্ররা খুব ভালো করেই বুঝতে পারছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।